যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। পুরো দেশ ও জাতি আজ শোকে মুহ্যমান। গত দুদিন আগে ঢাকার দিয়াবাড়িতে একটি দুর্ঘটনা সংঘটিত হল। সেই দুর্ঘটনায় দেশ ও জাতি এখনো ট্রমার মধ্যে রয়েছে। তো একটা প্রশিক্ষণরত বিমান একটা বিদ্যালয়ের উপর আছড়ে পড়ল। আমি সর্বশেষ যে খবর আমার কাছে আছে, প্রায় ৩১ জন নিহত হলো, ৪০ জনের মতো মুমূর্ষু অবস্থায় রয়েছে। এই দুর্ঘটনা ঘটার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে খুব মনের দিক থেকে আহত অবস্থায় রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে, যে সকল শিক্ষার্থী, তারা সুস্থ হয়ে আবার তাদেরকে সেই প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে মুখরিত হোক সেই বিদ্যালয়, সেই কামনা করি। এই দুর্ঘটনা আমাদেরকে অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর, কতটা সমন্বয়হীনতার অভাব, সমন্বয় যে নেই। যেদিন দুর্ঘটনা হলো তারপরের দিন এইচএসসি পরীক্ষা ছিল। সেটার খবর প্রকাশিত হলো রাত ৩টের দিকে। তাও শিক্ষা অধিদপ্তরের কোনো ওয়েবসাইট কিংবা পেজে নয়, অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার পেজে দিল। অনেকে ঘুমের মধ্যে রইল, পরের দিন পরীক্ষা দিতে চলে গেল, পরীক্ষা অংশগ্রহণ করতে, দেখলো পরীক্ষা হয়নি, আবার ফিরে আসলো। যা হোক, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। আর রাষ্ট্রীয় শোক, যে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা রয়েছে তারা কীভাবে সেটাকে সম্মান করলো তা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। একটা জায়গায় যখন দুর্ঘটনা সংঘটিত হয়, সেখানকার জনগণের মনস্তাত্ত্বিকভাবে তারা বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা তাদের স্নায়ুতে হয়। এটাই স্বাভাবিক। আতঙ্ক বিরাজ করে তাদের মধ্যে, অবিশ্বাস তৈরি হয়, স্বাভাবিক। যাদের প্রিয়জন হারিয়েছে তারাই বলতে পারবে যে তাদের মনের অবস্থা কী। অন্য যারা আছে তাদের কাছে তো এটা একটা সংখ্যা মাত্র। আমরা আবেগপ্রবণ জাতি, আমরা আবেগ দিয়ে আমরা চলি, আমাদের কর্মপন্থা নির্ধারণ করি, কিছুদিন পর আবার আবেগ চলে যায়। কিন্তু যাদের স্বজন হারিয়েছে তারা বুঝতে পারবে তাদের কি হারিয়েছে। আর সেগুলো যদি নিষ্পাপ শিশু হয়ে থাকে ফুলের মতো, তাহলে তো কোনো কথাই নেই। যাক, এই দুর্ঘটনা সংঘটিত হলো, কি কারণে হলো, কেন হলো, সেটা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এখানে যে অনিয়মগুলো আমার চোখে ধরা পড়েছে তা হলো, প্রথমে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা উপদেষ্টা তার আগে থেকেই রাত ৩টার সময় না বলে পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল এবং শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে জানানো উচিত ছিল। তো এখন কথা হচ্ছে, এদিক থেকে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা কিন্তু ব্যর্থ। স্বাস্থ্য উপদেষ্টা, তাকে কি আপনারা চিনেন, জানেন, তার নাম জানেন? কয়জনই বা জানেন? তার অনুপস্থিতি। তার সহকারী রয়েছে। এত বড় একটা দুর্ঘটনা হলো, তার তো সজমিনে থাকা উচিত ছিল।
তিনি অনুপস্থিত। তারপর দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেহেতু এটা বিমান বাহিনীর ব্যাপার, সুনির্দিষ্টভাবে তাদের কাছ থেকে কোনো দিক নির্দেশনা এবং জাতি আশা করার মতো কোনো কর্মপন্থা তাদের কাছ থেকে আসে। যে দুর্ঘটনা, এ দায় সংশ্লিষ্ট ব্যক্তিগণ কখনো এড়াতে পারবে না, কারণ এই দুর্ঘটনা এটা প্রথম নয়। 2013 সালে এই বিমানগুলো ক্রয় করা হয়েছিল, তারপরে রক্ষণাবেক্ষণ, এগুলোতে অনেক দুর্নীতি হয়েছে গত সরকারের আমলে, এগুলোতে আমি নাই গেলাম। কিন্তু যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের এই দিকগুলো দেখার দরকার ছিল। একটা বিমান যখন উড্ডয়ন করা হয়, সে এলাকা, যান্ত্রিক অবস্থা বিমানে সবগুলো বিবেচনা করা দরকার। কতটুকু করেছে এটা তদন্ত কমিশন হয়েছে, রিপোর্টে বোঝা যায়। অবশ্য বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট তো আর জনগণ জানতে পারে না। তারপর আমি বলবো, অন্ততপক্ষে এখানে যেহেতু অনেক সিভিলিয়ান জড়িত, ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক লোকদের অবশ্যই এটা জানানোর দরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্যই তা জানাবে। রাজনৈতিক ব্যক্তিগণ তারা তাদের দলবল নিয়ে ফটো সেশন করবে, এরকম একটা পরিস্থিতিতে বা আনইউনিটি এভাবে কি ফটো সেশন অথবা এরকম হট্টগোল করা যায়? ডাক্তার, নার্স এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ হাসপাতালে বারংবার তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা সেটা কর্ণপাত করে। ভবিষ্যতে জনগণই এর বিচার করবে, কারণ জনগণের জন্য তো তারা রাজনীতি করে। এরকম দায়িত্বহীন আচরণ রাজনীতি নেতাদের থেকে আশা করে না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে নিহতদের সঠিক পরিসংখ্যান, মানে কতজন নিহত হয়েছে, সেটা নিয়ে সংশয় প্রকাশ, অবিশ্বাসের অভাব, যে ইস্যুটা নিয়ে বারবার আলোচিত হচ্ছে। এই যে আহত এবং নিহত, এটা তো একটা মানে দুর্ঘটনা কবলিত এলাকার এবং জনগণের এটা জানা রাইট যে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে। এটা কেন দাবি আকৃতিতে বলতে হবে এবং এটা নিয়ে কেন পানি ঘোলা করা হবে? এটা সুযোগটা কে দিল? এটা দায়িত্বে কারা ছিল? তাদেরই এই ব্যাপারটা খোলাসা করা উচিত ছিল। আমি যা দেখতে পেলাম, এখানে যে সমন্বয়ের যে দরকার ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নিরাপত্তা বিষয়ক যে মন্ত্রণালয় ছিল, সমন্বয়ের অভাব। তারা সমন্বয় করে যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেগুলোর অবসান করতে পারে। ছাত্ররা 6টা দাবি দিল। এই 6টা দাবির মধ্যে আপনারা দেখবেন লাস্ট যে 2টা দাবি, যে বিমান বাহিনীর অকেজো বিমান দিয়ে তাদের ট্রেনিং করানো চলবে না এবং লোকালয়ে যেখানে ঘনবসতিপূর্ণ সেখানে ট্রেনিংয়ের যা স্পট নির্ধারণ করা যাবে না। তো আমার কথা হচ্ছে, এটা তো বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির এইসব কথা বলার দরকার। তাদের তো এটা অবশ্যই জানার দরকার। তাদেরকে তো এটা দাবি দিয়ে তাদেরকে জানানো তো কোনো দরকার নেই। তাহলে তারা কি দায়িত্ব পালন করছে প্রশ্ন তো করতে পারে। যখন কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবে, সে মনে করবে তার উপর অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, তখন সে আন্দোলন করতে পারে। ছাত্ররা সচিবালয়ে গেল সেখানে তাদের দাবির কথা বলার জন্য, তাদেরকে সেখানে বেধড়ক পেটানো হলো, আহত হলো প্রায় 100 জন। তাহলে এটা কি হলো? এটা কোনো কাজের মধ্যে পড়ে না। এটা রাষ্ট্রের এরকম রূপ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে আরো সহনশীলতা হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে ব্যানারটা
আসলে কোটার বিরুদ্ধে, চাকরিতে কোটার মানে ব্যাপারে যাতে কোটা না রাখা হয়, ছোট একটা ইস্যু ছিল। সেই ইস্যু থেকে একটা সরকার পরিবর্তন হয়ে গেল, পালিয়ে গেল। তারপরও ইতিহাস থেকে কি বর্তমানে যারা উপদেষ্টাগণ রয়েছে, কর্তা ব্যক্তি রয়েছে রাষ্ট্রের, তারা কি কোনো কিছু শিক্ষা নিবে না? এই যে ছাত্ররা 6টা দাবি দিল, এই দাবিগুলোর মধ্যে সরকারকে তো চ্যালেঞ্জও করতে পারত, কিন্তু তারা করেনি। সিম্পলি তারা তাদের 6টা দাবি তারা দিবে। উপদেষ্টাগণ পরের দিন গেল ঘটনাস্থল পরিদর্শন করতে। ঘটনাস্থল পরিদর্শন করে তো মানুষের মনে আপনি আস্থা আনতে পারবেন না। আপনার উচিত ছিল যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিবারগুলোর সাথে দেখা করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া। আপনারা রাষ্ট্রের অভিভাবক হিসাবে আছেন, আপনারা যদি তাদের সাথে কথা বলতেন তাহলে তারা আরও অনেক আশ্বস্ত হতো, যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল তা অনেক দূর হতো। সেটা না করে আপনারা তো কোনো শিক্ষার্থীর জানাজায় অংশগ্রহণ করলেন না। এটা করা উচিত ছিল। কি করা উচিত, কি করা উচিত না, এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি। যারা কর্তা ব্যক্তি, উপদেষ্টাগণ রয়েছে, আপনারা সেটা চিন্তা করবেন। আপনাদেরকে অনেক বিশ্বাস করে, অনেক আস্থা ভাজন, আপনাদের উপরে অনেক আস্থা রেখে এই জনগণ আপনাদেরকে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়েছেন, বিশ্বাস রেখেছে। আপনারা সেই বিশ্বাস মর্যাদা আপনারা রাখতে পারেননি। এখন কেন আপনাদেরকে অবিশ্বাস করবে? কেন 11 মাসে এই প্রেক্ষাপট তৈরি হলো? সেটা আপনাদেরকে অবশ্যই বিবেচনা আনতে হবে। আপনাদেরকে আটকে রাখলো 8-9 ঘন্টা, কেন আটকে রাখলো? এটা আপনাদের অবশ্যই চিন্তা করার দরকার আছে। যদি এখন থেকে আপনারা চিন্তা না করেন, ভবিষ্যতে তো আরো বড় ধরনের সমস্যায় আপনারা পড়বেন। জনস্রোত কখনো কেউ আটকে রাখতে পারেন না। এখন কথা হচ্ছে যে পাইলটকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাকে দাফন করা হলো। দুজন শিক্ষক নিহত হয়েছে। অনেকগুলো ছাত্রকে বাঁচানোর জন্য। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং সেটাকে রূপান্তরিত করে শিক্ষকরা। সেই শিক্ষক মারা গেল, আপনারা কেউ তাদেরকে একটু সহানুভূতি জানালেন না। রাষ্ট্রীয় সম্মান তো দূরের কথা, সেটা কি জনগণ কতটুকু সুনজরে দেখবে, এটা চিন্তা করে দেখবে। শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই। গণতান্ত্রিক ধারায় দেশ না আসলে তাহলে কোনো কিছুই সুশৃঙ্খলভাবে চলবে না। আপনারা বলতে পারেন যে আগেও তো গণতান্ত্রিক ধারায় অনেক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। হ্যাঁ, কিন্তু বর্তমান যে উপদেষ্টাগণ রয়েছে তারা কোনো রাজনৈতিক ব্যক্তি নয়। জনগণের পালস তারা বুঝতে সক্ষম নয়। তারা জনগণ থেকে উঠে আসেনি, সাধারণ জনগণ থেকে। রাজনৈতিক দল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে তারা জনগণের পালস অবশ্যই বুঝবে, এবং জনগণকে সেভাবে তারা অন্ততপক্ষে সান্ত্বনাটুকু দিতে পারবে। ভুল বুঝাবুঝির অবকাশ থাকবে না। তাই গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হলে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচন যত তাড়াতাড়ি হয় সেটাই দেশের জন্য কল্যাণকর। দেশ চলছে এক অসুস্থ ঘোড়ার উপর, দিক ছাড়া চলছে। কোন দিকে যাচ্ছে সেই ঘোড়া জানে না। আমরা সোয়ারি হয়ে আছি তার পিঠে, আমরাও জানি না গন্তব্য কোথায়, জানি না। এভাবে একটা রাষ্ট্র, দেশ চলতে পারে না। আরেকটা কথা বলে আমি শেষ করব। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, দেশের জনগণকে, দেশকে ভালোবেসে আপনারা রাজনীতি করেন, যে সকল আহত শিক্ষার্থী রয়েছে তারা সুস্থ হয়ে ফিরে আসুক, আপনারাও চান। অযথা হাসপাতালে গিয়ে ভিড় জমাবেন না, ফটো সেশন করবেন না। আপনাদের কারণে আহত শিক্ষার্থীরা সংক্রামিত হোক, সেটা অবশ্যই আপনারা চাইবেন না। আপনাদের অনুভূতি, আবেগের জায়গাটা আমি বুঝি। তারপরও জনগণকে আপনারা ভালোবাসেন, এটাও আমি জানি, বুঝি এবং বিশ্বাসও করি অন্তরের অন্তঃস্থল থেকে। আপনাদের কোনো কর্ম তৎপরতার জন্য কারো কোনো অসুবিধা হোক,
সেটা আপনারা অবশ্যই চাইবেন না। আপনারা নিজেরা এসব কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং অন্যদেরকেও বিরত রাখার চেষ্টা করবেন। তাহলে হয়তোবা যে সকল আহত শিক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে, তারা আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমি আবারও যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে সকলের পরিবারের উপর আমার সহানুভূতি এবং সহমর্মিতা জানাচ্ছি। এছাড়া তো আর কিছু দিতে পারবো না। সবার প্রতি আমার সেই সম্মানবোধ আমার রইবে। ভবিষ্যতে এরকম দুর্ঘটনা যাতে না হয়, আর একটা প্রাণও যাতে না যায়, সংশ্লিষ্ট ব্যক্তিগণ তা অবশ্যই আপনারা মনে রাখবেন এভাবে, এবং সেভাবে আপনাদের কাজকর্ম পরিচালনা করবেন। আমরা চাই না এভাবে আর কোনো ফুল ঝরে যাক, আমরা কোনো শোকে মোহমান হয়ে ভেসে বেড়াই। আমার এই কথাগুলো এতক্ষণ শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।